ভাষা বিজ্ঞানী জ্ঞানে বলেছেন যে ব্যক্তি একটি ভাষা জানে সে নিরক্ষর, তার কোনো জ্ঞান নেই। তাহলে আমরা কারা যারা বসে আছেন এখানে, যারা এই ক্লাস পেয়েছেন তারা আমরা কারা? যারা ভাষা বিজ্ঞানী কোয়ালিফাইড লোক তারা বলেছে যারা একটি ভাষা মাত্র পৃথিবীতে জানে তারা নিরক্ষর, তাদের তো কোনো জ্ঞান নেই। কারণ এক ভাষা থেকে কখনো জ্ঞানী হওয়া যায় না। বুঝতে পেরেছেন? তা আমি অনুরোধ করবো, আপনি যদি আগামী দিনে জ্ঞানী হতে চান, কোয়ালিফাইড হতে চান, আপনাকে অনেকগুলো ভাষা শিখতে হবে। এই যে সময় আপনি পাচ্ছেন এসএসসি পরীক্ষা করে 2 থেকে 3 মাস, এই সময়টাতে অনার্সের ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পরে আপনি ভালো করে ইংলিশটা শিখেন, অ্যাটলিস্ট স্প্যানিশ শিখেন, আরবি শিখেন, অথবা জাপানি শিখেন, এগুলো আপনার কাজে আসবে। এটা আপনার কমন এগিয়ে দিবে। এটা কমন কোশ্চেন আপনাকে করবো সব জায়গায়, সব জায়গায়। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ যদি উপস্থাপন করেন, প্রথম কোশ্চেন এটা। যদি একজন মানুষ বলে মাই নেম ইজ হাসান, আই এম ফ্রম গাজীপুর, এভাবে বললে সে ভালো নেবে। আমি যদি বলি my name is Mahmudul Hasan, my friends and family call me Hasan, so you can call me Hasan. তো আমি শিখিয়ে দিলাম যে আমার নাম মাহমুদুল হাসান, আমার পরিবার এবং বন্ধুরা আমাকে ডাকে হাসান নামে, তো তুমি আমাকে ভাইয়া বলে হাসান বলে ডাকতে পারো। তারপর বলি the boy is too much smart. তো আপনি যা শিখবেন না কোন ল্যাঙ্গুয়েজ স্মার্টলি আপনি এক্সপ্রেস করতে পারবেন। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি শিখবেন, যে কোনো একটা ভাষা। পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ জায়গার দরজা আপনাদের উন্মুক্ত হয়ে যাবে। পৃথিবীর অনেক ভাষা জানলে একটা ভাষা আপনি শিখেন, আরবি ভালো করে শিখে দেখবেন। অনেকগুলো অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে, যারা এমন লোক চায় যারা জাস্ট ভালো একটু আরবি বলতে পারে, আরবি লিখতে পারে, ট্রান্সলেট করতে পারে। আপনাকে অ্যারাউন্ড 1 লাখ টাকা দিয়ে বলবেন বাংলাদেশে। যারা জাপানি ল্যাঙ্গুয়েজ ভালো জানে, পাশাপাশি ইংরেজি ভালো বলতে পারে, স্প্যানিশ বলতে পারে, জাপানে আপনি চাকরি করতে চান, পার মান্থে 21 লাখ টাকা দিবে আপনাকে, 21 টাকা। ভাষা বলতে অনেক বেশি। আপনি জাস্ট ভালো করে একটু ভাষা শিখে নিয়ে শুনে, এটি আমার আগামী দিনে যে কম্পিটিশনগুলো আপনি ফেস করবেন জব মার্কেটে, এটা ফেস করতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। থার্ড অফ অল আমি বলতে চাই, আপনাকে আইডিতে অবশ্যই আপনাকে আইডি পলিসিতে আপনাকে থাকতে হবে। বর্তমান যুগে ব্যাংকে একটা পিয়নের চাকরি পেতে হলে আইডি থাকতে হবে। একজন পিয়ন তার বসকে প্রত্যেকদিন ইনফর্ম করে যে কোন এমপ্লয়ি কোন সময় গেটে ঢুকেছে, এক্সেল ফাইলে কাজ করে জমা দিতে হবে। একটা পিয়নকে কাজ করতে হবে। আগামী দিনে যারা ব্যাংকে চাকরি করছেন এখানে যারা আছেন, মনে রাখবেন আপনার অনেকে চাকরিচ্যুত হয়ে যাবে আগামী দিনে। 8 থেকে 9 বছর পর্যন্ত চাকরি থাকবে না ব্যাংকে। দেখবেন ব্যাংকে আবার শুধু কার্ড ইউজ করা হবে। এই কার্ডগুলো এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলন করা হবে, টাকা জমা দেওয়া হবে, ইনভিজিবল টাকা পয়সা। ব্যাংক থেকে যেখানে আপনি চাকরি করেন তারা কার্ডের মধ্যে টাকা ভরে দিতে হবে, টাকা আপনি দেখতে পাবেন না কখনো। আর এই বুথগুলো পরিচালনা করবে সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারা। আগামী দিনে গার্মেন্টস গুলোতে অনেকগুলো চাকরিচ্যুত হয়ে যাবে। জার্মানি থেকে হেভি মেশিন হবে গাজীপুরে, একটা করে মেশিন 500 লোকের বেশি কাজ করতে পারবে। 1000 লোকের কাজ একটা মেশিন খুব কম সময়ে করবে। ফুটওয়্যার কোম্পানি যারা জুতা তৈরি করে, আগামী দিনে কি বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে। আপনি দোকানে যাবেন, আপনি পা দিয়ে দিবেন মেশিনের মধ্যে, পায়ের শেপ দিবে, আপনি সঙ্গে সঙ্গে কোন জুতা আপনার চাই ক্লিক করে দিবেন, জুতো বের হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আগামী দিনে যারা এরকম মেশিন চালাতে পারবে, সফটওয়্যার রিজ কাজ করবে, যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং সার্ভার ম্যানেজমেন্ট এক্সপার্ট যারা হবে, আগামী দিনে তারাই ভালো চাকরি ব্যবস্থা পাবে, বাকিরা পাবে না। বুঝতে পেরেছেন? আপনাদেরকে বলা জেন জি, জানেন তো আপনারা জেন জি মানে কি? কেন বলা হয় আপনাদের এটা? আপনারা ভালো মারামারি করতে পারেন বুঝলি কি এরকম? এই জন্য কি ভালো আন্দোলন করতে পারেন এই জন্য? ফেসবুকে ভালো লাইভ আসতে পারেন এই জন্য না, এই জন্য বলা হয় না। জেন জি তাদেরকে বলা হয় যাদের জন্ম 1996 থেকে 2012 সালের মধ্যে। 1996 সাল থেকে 2012 সালের মধ্যে জন্ম হয়েছে জেন জি বলা হয়। কেন বলা হয়? এই সময়ের মধ্যে পৃথিবীতে আইটি রেভলিউশন হয়েছিল, আইটি ডেভেলপ হয়েছিল। তখন মনে করা হয় যারা এই সময় জন্মগ্রহণ করেছে সারা পৃথিবীতে তারা আইটি অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে। কিন্তু দেখবেন ক্লাস 6-7 এ পরে আমেরিকার একটা ছেলে গেমস তৈরি করে, আর আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বসে গেমস খেলি। কারণ তারা সেই সময় জন্মগ্রহণ করে তারা জেন জি হয়েছে, কিন্তু আমরা জেন জির মধ্যে জন্মগ্রহণ করে আমরা জেন জি এখন হতে পারি না। সেম সময় জন্মগ্রহণ করে আমরা এখন জেন জি হতে পারি না, তারা জেন জি হয়ে তারা অলরেডি কাজ করে যাচ্ছে। কাজে আপনি যদি জেন জির মধ্যে পড়েও জেন জি না হতে পারেন, তাহলে এটা আপনার ফেলিওর। পুরো বিশ্বকে আপনি লিড দিতে পারবেন না, আগামী দিনে গ্লোবাল লিডার হওয়া সম্ভব নয়। কাজে আগামী দিনে ন্যূনতম পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য হলো আপনাকে এখন থেকে আইডিয়া দিয়ে মনে পাওয়া দরকার। এই 2 থেকে 3 মাস আগামী দিনে আপনি গ্রাফিক্সের কাজ শিখেন, এক্সেল এর কাজগুলো শিখেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলা হয় এটাকে, পিপিটি এক্সেল কাজগুলো আপনি শিখেন, গ্রাফিক্সের কাজগুলো ভালো করে শিখেন। এর বাইরে পারলে সাইবার সিকিউরিটি কাজগুলো শিখেন।
এখন এআই ইউজ আপনি দেখছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক না? এই কাজগুলো কেমন এআই কেমন ইউজ করতে হয়, এআই কি ফাংশন করে, এগুলো আপনি একদম শিখেন, কারণ এগুলো আপনার আগামী অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। ফোর্থ কথা হলো বলতে চাই আপনি একটু ethics চর্চা করেন। It doesn't mean that you got A plus in SSC examination, you got everything in your life. A plus মার্কের জন্য সব কিছু বলে না। অসংখ্য মানুষ রয়েছে পরীক্ষাতে A plus পেয়ে ভালো শিক্ষক, তাদের মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান নাই, এদেরকে আমরা ভালো মানুষ বলে লেখে সম্মান তাদেরকে করা না। তো আমি অনুরোধ করবো যে আপনি যখন এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের আগের দিন রাতে যখন রেজাল্ট হচ্ছে আপনি আল্লাহকে সিজদা করেছেন, ঠিক না? রেজাল্ট পাবলিশ হওয়ার আগে আপনার আব্বা আম্মা আপনার রোজা রেখেছেন, এবং শুধু তাই না, প্রত্যেক পরীক্ষার আগে আপনি নফল নামাজ পড়ে দোয়া করে বলতে হলে গিয়েছে আল্লাহ পরীক্ষা ভালো হয়, আল্লাহ যেন আমার প্রশ্ন কমন আসে, ঠিক না? এই তো বলেছেন আপনার আল্লাহ আমি দেখতে পারি, আল্লাহ এই তো বলেছেন। এবং খালাম্মারা এবং আঙ্কেলরা বলে সামনে প্রশ্ন দোয়া করেছেন। কিন্তু আপনার এ প্লাস পাওয়ার পরে এখন আপনার নামাজ পড়া ভুলে গেছে, এবং আন্টি ইতিমধ্যে রোজার আগে ছেড়ে দিয়েছেন, আঙ্কেল আর দোয়া করছেন না, ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। যদি এরকম হয় মনে রাখতে হবে আল্লাহ কিন্তু আপনাকে সামনে আবারও লাগবে। ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিবেন তখন আবার আল্লাহর সাথে যাবেন যে আল্লাহ এই একটু বাঁচাও, এই তো অনার্স পরীক্ষা দিবেন, আল্লাহ আমার ইউনিভার্সিটি ভর্তি করাই দেন, এই তো অনার্সে আপনি পরীক্ষা দেবেন, কিন্তু আবার কি করবেন সামনে বিশেষ পরীক্ষা, একটা চাকরি দরকার, আমার প্রাইমারি স্কুলের মধ্যে হয়তো চাকরি প্রয়োজন, সেখানে আপনি আল্লাহকে আবার ডাকবেন। তো দেখা যাচ্ছে এমন যে আল্লাহকে যখন আপনার প্রয়োজন আপনি স্বার্থকতার মধ্যে আপনি আল্লাহকে ডাকছেন আপনার প্রয়োজনে, আল্লাহ যে আপনার জন্য কিছু নীতিমালা দিয়েছে মৌলিক কাজ সেগুলো আপনি কখনো করছেন না। যদি এরকম হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবসময় হেল্প নাও করতে পারে। এই জন্য একজন আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করেন। আল্লাহ যে কাজটা দেবে করতে বলেছে, আব্বা আমার সাথে সৎ ব্যবহার করা, বড়দের সালাম দিয়ে কথা বলা, এই বিষয়গুলো কন্টিনিউ করেন। 5 ওয়াক্ত নামাজ পড়া, যারা অন্য ধর্মে রয়েছে তারা নিয়মিত আপনার সম্বন্ধে আপনাদের পূজা করে থাকেন, অন্য বিষয়গুলো করেন। আপনার ধর্ম আপনাকে যা শিক্ষা দেয় সে আলোকে আপনি পরিচালনা করতে থাকেন, দেখবেন এটা আপনার সামনে বড় কাজে আসবে। আমি আব্বা আমাদেরকে বলতে চাই যারা এখানে আছেন, দেখেন আমরা পৃথিবীর উন্নততম কান্ট্রি নয়, কিন্তু পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা যে দেশে নাই সে যুগে শান্তিতে বর্তমানে নাই। জাপান পৃথিবীর সবচেয়ে বলা হয় ভালো একটা দেশ বলা হয়, ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ফার্স্ট কান্ট্রি বলা হয় জাপানকে। জাপানের দিকে আপনি তাকিয়ে দেখেন, গত 2024 সালে রিপোর্ট প্রকাশিত হয়েছে, জাপানে দেখা যাচ্ছে জাপানের আব্বা আম্মা সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন। জাপানি গভর্নমেন্ট বর্তমানে সপ্তাহে 3 দিন করে অবসর দিয়েছে, যাতে করে পরিবারে আব্বা আম্মা সন্তান একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। 2024 সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত রিপোর্ট আমরা দেখেছি গত বছরে জাপানে 40,000 মানুষ মারা গেছে একাকী থেকে, এরকম মানসিক রোগে, এবং তার মধ্যে 4,000 লোককে পাওয়া গিয়েছে যে লোকটা তিনি রুমের মধ্যে থেকে একা মারা গিয়েছেন, এবং 1 বছর পরে লোক বুঝতে পেরেছে এর মধ্যে লোকটা নাই, কি মারা গেছে। 1 বছর পরে তার লাশ বের হয়ে গন্ধ বের হয়ে তার বুঝতে পারা গেল, লাশ পড়ছে গলে শুকিয়ে গিয়ে 1 বছর পরে সন্তান ফিল করেছে আমার আপনার সাথে কথা হচ্ছে না, বাসায় গিয়ে দেখে তার বৃদ্ধ আব্বা 1 বছর আগে মারা গেছে। জাপানের টাকার কোনো অভাব নাই, জাপানের টেকনোলজির কোনো অভাব নাই, ইকোনমি হলো অনেক বেশি স্ট্রং কান্ট্রি। জাপানের যেগুলো বাইক তৈরি করে সেগুলো আমরা বাংলাদেশে চালাই, তৈরি করি, হ্যাঁ আমরা ব্যবহার করি। জাপানের মধ্যে এরকম ভালো কান্ট্রি নাই দেশের মধ্যে, কিন্তু দেখেন জাপানের ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষার ফলে জাপান ধ্বংস হয়ে যেতে আসছে। জাপান গভর্নমেন্ট ফিল করছে যে আগামী দিনে তার জেনারেশন নষ্ট হয়ে যাবে, তারা দেশপ্রেমিক হবে না, পরিবারপ্রেমিক হবে না। জাপানের নারীরা পুরুষরা সন্তান দিতে আগ্রহী নয়, পরিবার জাপানে ভেঙে যাবে। আরো একটা উদাহরণ বলি, জাপানে যখন রেস্টুরেন্টে খেতে যায় আব্বা এবং আম্মা, হাজবেন্ড ওয়াইফ যখন খেতে যায়, হাজবেন্ড তার বিল পে করে, স্ত্রী তার বিল পে করে রেস্টুরেন্টে। এটা তো আপনার বাংলা ইতিহাসে কখনো করতে পারবেন না বাংলাদেশে, কিন্তু অনেকে চাচ্ছে বাংলাদেশে এরকম কাজ তৈরি হোক, এরকম শিক্ষা সিস্টেম তারা চালু করতে চায় যে আমি দাবি করবো আমার শুরু হয়ে গেছে, বাড়িতে কোনো টাকা নেবো না, আমি বাসায় থাকবো না, বের হয়ে যাবো বাসা থেকে, আমার থাকবো। অনেকে বাংলাদেশকে এরকম বিচ্ছিন্ন তৈরি করতে চাচ্ছে, কিন্তু আমরা আশা করছি আমরা যারা জেনজি আছি আমরা থাকতে এরকম অসৎ প্ল্যান কখনো বাস্তব হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। এখন আসে সর্বশেষ বিষয় বলতে চাই আপনাদের সামনে, যে আপনারা যে ক্লাস পেয়েছেন আপনারা মনে করবেন না যে এটি আপনি ব্যক্তিগত অর্জন, এটি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে রহমত দেখার জন্য যে আপনি আল্লাহর চিন্তা করেন না, আপনি ভুলে যান। যারা পরীক্ষায় ক্লাস পায় না, দেখুন অসংখ্য মেধাবী শিক্ষার্থী ছিল, আপনার যে ভালো শিক্ষার্থী ক্লাসে ছিল সে পরীক্ষাতে ক্লাস পায় না, অসুস্থ ছিল, কোনো সমস্যা হয়েছে, এরকম হচ্ছে অসুস্থ দেখবেন। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো সময় দিয়েছে, খারাপ দিয়েছে। বা তিলকাল আইয়াম মুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেছেন আমি মানুষকে ভালো এবং খারাপ সময় দিয়ে থাকি দেখার জন্য কারা আমাকে ভুলে যায় আর কারা আমাকে সিজদা করে। অনুরোধ করবো আপনাদেরকে আপনার চেষ্টা করবেন ভুলে যাবেন না, এটা
আপনি মনে রাখেন, দেখবেন লাইন শাকারাতু লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারাতু ইন্না আযাবি লাশাদীদ। তুমি শুকরিয়া আদায় করো, তোমাকে আমি বহুগুণে আর বৃদ্ধি করে দেব তোমার রেজাল্ট সবকিছু। আর না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, পৃথিবীতে আমার গজব আযাব তোমাকে আশেপাশে পালন করবে। এই জন্য বিথিক্যাল বানাতে নৈতিক হন, আল্লাহকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, মানুষকে ভালোবাসা, দেখবেন মানুষের দোয়ায় আল্লাহর রহমতে আপনি আরো এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। লাস্ট যে বিষয়টা আমি শেষ করব সেটি হচ্ছে আমি আসার পরে একটা বিষয় খেয়াল করলাম যে আমাদের প্রত্যেক শিক্ষার্থী বন্ধুর পায়ে চমৎকার স্যান্ডেল আছে, অনেকে হিজাব পরে এসেছেন, শার্ট প্যান্ট পরে এসেছেন, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখন পর্যন্ত এখানে কোনো হিরো খুঁজে পাইনি যিনি পুরো গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন, তিনি ভালো বিতর্ক করেন, ভালো গান, ভালো বক্তা, অথবা সবচেয়ে ভালো যে রেজাল্ট করেছেন, গবেষণা করেন বিজ্ঞানের মতো, এরকম কোনো হিরো আমি এখন খুঁজে পাইনি, তালিকা পাইনি আমি এখানে। আছে কেউ আছে? এরকম হিরো আছেন আপনারা? সুজাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি এগিয়ে আছেন, গাজীপুরে আপনি হিরো। আমরা চাই আমার প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধু একজন হিরো হবে, সেটা পরিবারের মধ্যে সবচেয়ে ভালো সন্তান হবে, স্কুলের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র হবে, সবচেয়ে ভালো বন্ধু হবে, এবং পুরো সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হবে। আমরা এমন হিরো তৈরি করতে চাই। আপনি নাম শুনেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম? ওনাকে একটা প্রশ্ন করেছে ছোট্ট একটা বাচ্চা, কিছু বছর আগে, ইউটিউবে আপনি পাবেন, দেখবেন। প্রশ্নটা এমন যে হাউ ডিড ইউ বিকাম সো গ্রেট? আপনি এত বড় মানুষ হলেন কিভাবে? তাকে প্রশ্ন করেছে। তিনি উত্তর দিয়েছেন, হাউ ডিড আই বিকাম সো গ্রেট? আমি কেমন করে এখানে আসলাম? তিনি বলেছেন, তোমাকে 5টা কাজ করতে হবে। তিনি প্রথমে বলেছেন, ইউ মাস্ট হ্যাভ এ ড্রিম, তোমার একটা স্বপ্ন থাকতে হবে। 2 নম্বর বলেছেন, ইউ মাস্ট কন্টিনিউয়াসলি ইকুয়াল নলেজ, তোমাকে নিয়মিতভাবে জ্ঞান অর্জন করতে হবে, বিভিন্ন জ্ঞান, ফিক্স কোনো জ্ঞান না। 3rd বলেছেন, ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো। 4th বলেছেন, পারসিভিয়ারেন্স, লেগে থাকো, অধ্যবসায়ী হও। 5th বলেছেন, নট অ্যাফ্রেড অফ প্রবলেমস, জীবনে কোনো সমস্যাকে ভয় করো না। এখানে আমার অনেক শিক্ষার্থী বন্ধু আছে যার অ্যান্ড্রয়েড ফোন নাই, যার আব্বার কোনো মোটরসাইকেল নাই, যার আব্বার দিন মজুর, ঠিক না? অনেকের আব্বা এখানে আসছে কার নিয়ে এখানে আসেন প্রশ্ন প্রদানের প্রোগ্রামে, অনেকে উবার করে আসছেন ঢাকা নিয়ে, অনেকে হেঁটে হেঁটে এসেছেন, অনেকে রিক্সা অথবা সাইকেল নিয়ে আসেন। আমি এই জন্য বলেছি পৃথিবীতে সুপার হিরো হলে টাকা পয়সা প্রয়োজন হয় না, বাইক লাগে না, অ্যান্ড্রয়েড ফোন প্রয়োজন হয় না, গার্লফ্রেন্ড প্রয়োজন হয় না, বয়ফ্রেন্ডের লাগে মেধা, নৈতিকতা, ইচ্ছা শক্তি। তিনি এপিজে আব্দুল কালাম নামটা কেন বলেছেন বলে জানেন? এপিজে আব্দুল কালাম কখনো তার স্কুলে ভালো শার্ট পরে আসতে পারেন না, ওনার শার্টটা সবসময় ছিঁড়ে থাকতো, 2টা বোতাম আছে, 3টা বোতাম নাই। এপিজে আব্দুল কালাম খালি পায়ে ক্লাস আসতেন। তার আব্বা ছিল একজন মৎস্যজীবী, তিনি মাছ ধরতে নদীতে, তারা থাকতো বস্তিতে, স্যাম হয়ে আছে তারা বস্তিতে থেকে পড়াশোনা করে এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। তাই না, ভারতের মহাকাশের মধ্যে তিনি প্রথম স্যাটেলাইট স্থাপন করেছিলেন, নিউক্লিয়ার ওয়েপন বলা হয়, ঠিক না, পারমাণবিক অস্ত্র তিনি তৈরি করেছিলেন। তখন তার বাচ্চারা তাকে প্রশ্ন করেছিল যে আপনি এক বস্তির মানুষ, যখন আপনি ঠিক করে খেতে পারতেন না, কখনো আপনি স্যান্ডেল করে কাছে আসতে পারেন নাই, এই এপিজে আব্দুল কালাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন, তাই না, এত ভালো কাজ কেন করলেন? তিনি 5টা কথা বলেছেন, ইউ মাস্ট হ্যাভ এ ড্রিম, ইউ মাস্ট continuously acquire knowledge, work hard, perseverance, and not afraid of problems. বুঝতে পেরেছেন? যারা এই সমস্যাগুলোর মধ্যে আছেন, পারিবারিক সমস্যা, আপনার ভয় পাওয়ার দরকার নেই। আপনি ভালো মানুষ হন, আল্লাহকে চিন্তা করেন, পরিশ্রম করেন, নৈতিক মানুষ হন, পড়াশোনা করেন, দেখবেন আপনি ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ। যাদের এই সুবিধাগুলো আগে থেকেই দিচ্ছে আপনাদেরকে, আব্বা আম্মা আছে, টাকা পয়সা আছে, আপনারা আরো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আরো ভালো করেন, এই দলগুলো পাওয়া আছে। সম্মানিত শিক্ষার্থী বন্ধু, আমি আবারও বলতে চাই যে আমরা জুলাই উত্থানে জীবন দিয়ে আমরা লড়াই করেছি। আমার সামনে অসংখ্য ভাই গুলি নিয়ে শহীদ হয়েছে, আমাদের সামনে। আমাদের পরিবারের অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আমার ছোট ভাই নিজে 2টা গুলিবিদ্ধ হয়েছিল, হ্যাঁ, আমাদের আন্দোলনে। আমরা আন্দোলন থেকে ফিরে আসা মানুষ, আমরা জীবন দিতে ময়দানে গিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে মৃত্যু নেয় নাই, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কেন রেখেছেন? যাতে আমরা আলো আল্লাহকে সিজদা করতে পারি, আল্লাহ গোলামি করতে পারি, ঠিক মতো করে। এই গোলামের অংশ ছিল আজকে আমরা এখানে। আমরা শহীদের কফিন শুয়ে শপথ করেছি, শহীদের আব্বা আম্মাকে আমরা কথা দিয়ে এসেছি যে আপনার সন্তান যে স্বপ্ন দেখতো সম্প্রীতির এবং বৈষম্যের এক সমাজ গড়বে, এই সমাজ গঠনে ইসলামের ছাত্র শিবির আপনাদের সাথে থাকবে। আমরা শহীদের কফিন শুয়ে এই আদায় করেছি, যতদিন না পর্যন্ত শহীদদের সঠিক বিচার না হবে, জুলাই গণহত্যাকারীদের বিচার না হবে, সম্প্রীতির দেশ না করবে, শিক্ষা কাঠামো সংস্কার না হবে, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
আমরা আশা করছি যে আমরা প্রত্যয় নিয়েছি যে আগামী দিনে একটি সমৃদ্ধশালী সুখী সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের কাজ করে যাচ্ছি। সেই কাজে আমরা ইসলামী ছাত্র শিবিরকে সহযোগিতা করবে সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে একটি বৃক্ষ করার আহ্বান জানাবো। যে বৃক্ষ থেকে আমরা ঢিল ছুঁড়ে মারি সে বৃক্ষ আমাদের সুন্দর ফল উপহার দেয়। যে বৃক্ষ থেকে আমরা ফুল ছুঁড়ে নেই সে বৃক্ষ কষ্ট করে সে ফুলটা আপনাকে চমৎকার সুগন্ধ উপহার দেয়। তা আপনার ব্যক্তিগত জীবনে এমন একটা ফুল হয়ে যান যে মানুষ যখন আপনার কাছে আসবে আপনার সুগন্ধ সে বিকশিত হবে, সে আলোকিত হবে, আপনার এমন একটি মানুষ হয়ে যায়। আর পাশাপাশি আল্লাহর ভালো বান্দা হওয়ার চেষ্টা করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকাত দান করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লম্বা সময় ধরে বক্তব্য শুনছেন, এই জন্য আমি ক্ষমাপ্রার্থী যে আমাদের প্রোগ্রামগুলো আমরা টার্গেট নিয়ে থাকি যে কম সময়ে আমরা শেষ করবো, আর যাতে আপনি বিরক্ত বোধ না করেন। কেন্দ্র থেকে আমরা গাইডলাইন দিয়ে থাকি সরাসরি শাখাগুলোকে যে আপনারা 3 ঘন্টার বেশি প্রোগ্রাম পরিচালনা করবেন না। ইতিমধ্যে 3 ঘন্টা প্রায় এক্সিড হতে যাচ্ছে আমাদের আর কি। তারপর আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে আমরা লম্বা সময় বসে রেখে কষ্ট দিচ্ছি এখানে। তো আমি যে বিষয়ে আপনাদের বলতে চাই, ইতিমধ্যে মেহমানরা বলেছেন দু একটি কথা। আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন, আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন যে এবছরে এসএসসি পরীক্ষা দিয়েছিল 19 লক্ষ শিক্ষার্থী। সেখান থেকে মাত্র 13 লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা পাশ করতে পেরেছে। 6 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা পাশ করতে পারেনি। যারা পাশ করেছে এদের মধ্যে মাত্র 1,39,000 শিক্ষার্থী প্লাস পেয়েছে বাংলাদেশে। রিসেন্ট হিস্ট্রিতে মনে হয় সবচেয়ে কম এ প্লাস পেয়েছে, সবচেয়ে কম এ প্লাস পেয়েছে। ছাত্র শিবির মূলত এই আয়োজনগুলো করছে দুটি উদ্দেশ্যকে সামনে রেখে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যারা এ প্লাস পেয়েছে তাদেরকে আমরা স্বাগত জানাই, যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আগামী দিনে আপনি যে এ প্লাস পেয়েছেন, আল্লাহ যে আপনাকে নিয়ামত দান করেছেন, অথবা আপনি যদি বিধর্মী হন অথবা অন্য কোনো ধর্ম হয়ে থাকেন আপনার, অথবা অমুসলিম হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে যে একটা বড় নিয়ামত আপনার স্রষ্টা দিয়েছে, এই স্রষ্টার শুকরিয়া আপনি আদায় করুন কীভাবে এবং আপনার আগামী দিনে করণীয় কী, এই বিষয়গুলো বলার জন্য মূলত আমাদের কাছে আয়োজন। আমরা এটা এই জন্য আয়োজন করিনি ইসলামী ছাত্র শিবিরকে আপনারা জানবেন, ছাত্র শিবির সবাই ভালোবাসবেন, ছাত্র শিবিরকে সাপোর্ট দেবেন, ছাত্র শিবির যুক্ত হবেন, বিষয়টা আসলে এমন না। আমরা এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি ছাত্র শিবির, যে সমাজের ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ, যে সমাজের মানুষ হবে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক। এই স্বপ্ন ইসলামী ছাত্র শিবির একাই বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেক শিক্ষার্থীর সহযোগিতার প্রয়োজন। এই সহযোগিতাগুলো 4 উদ্দেশ্যে মূলত আমাদের এই আয়োজনগুলো আজকে করা এখানে। শিক্ষার্থী বন্ধুগণ, আমি বলতে চাই আপনাদেরকে 2019 সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা হয়। গবেষণা পেপারে একটা টার্ম পেপার তৈরি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেখানে 1000 শিক্ষার্থীকে বাছাই করা হয় করে তাদেরকে এই টার্ম পেপারটা দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে তোমরা এই টার্ম পেপারে প্রত্যেকটা প্রশ্ন ফিল আপ করো, উত্তর লিখবা। তো হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীর 100 শিক্ষার্থী তারা এটা পূরণ করে জমা দিয়ে দেয়। তো হার্ভার্ড ইউনিভার্সিটির প্রশাসন এই টার্ম পেপারটা নিয়ে পর্যালোচনা করে দেখে যে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীর মধ্যে 83% শিক্ষার্থী এক্স্যাক্টলি তারা বলতে পারেন এই ফর্মটা পূরণ করে জীবনের লক্ষ্য কী হওয়া উচিত। এর ফর্মটার প্ল্যান ছিল যে একজন শিক্ষার্থীর জীবনের লক্ষ্য কী হবে তা জানা। ফর্ম পূরণ করার পরে হার্ভার্ড ইউনিভার্সিটি হচ্ছে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, অসলো ইউনিভার্সিটি নরওয়ে, টরন্টো ইউনিভার্সিটি কানাডা, টোকিও ইউনিভার্সিটি জাপান, এদেরকে ভালো ইউনিভার্সিটি বলা হয় পৃথিবীর সবসময়। তো এই সেরা সেরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে 83% শিক্ষার্থী বলতে পারেনি তার জীবনের লক্ষ্য কী হওয়া উচিত। মাত্র 13% বলতে পেরেছিল আমার জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, কিন্তু তারা আসলে বলতে পারে নাই আমার এই লক্ষ্য অর্জন করতে হলে আমাকে কোন প্রক্রিয়া যেতে হবে। আর তাদের মধ্যে মাত্র 3% শিক্ষার্থী বলতে পেরেছিল, 3 জন 100-এর মধ্যে তারা বলতে পেরেছিল আমার জীবনের গোল কী হওয়া দরকার, আমার লক্ষ্য কী হওয়া দরকার এবং এটি অর্জন করার জন্য আমার কোন ওয়েতে কাজ করা দরকার। যেখানে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফেল হয়েছে তাদের জীবনের লক্ষ্য বলতে, আমি যদি আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করতাম আপনার জীবনের প্ল্যান কী হবে, দেখবেন আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না। এবং যদি বলতে পারেন তাহলে আপনার প্ল্যান কোন ওয়েতে আগালে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেটা হয়তো আপনি অনেকে বলতে পারবেন না। কারণ আমাদের দেশ এবং পরিবেশ আমাদের কখনো সাপোর্ট দেয় না আমার গোলে পৌঁছানোর জন্য। যা শুরুতে একটা উদাহরণ দিয়ে বলি, এই যে আপনার সামনে যে বাতি জ্বলছে এটা আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন। তার আব্বা মা চাইতো টমাস মেডিকেলে পড়াশোনা করে ডাক্তার হবে, কিন্তু টমাস বাসা থেকে পালিয়ে গিয়ে তার পছন্দ মতো ফিজিক্সে ভর্তি হয়েছিল এবং টমাস পড়াশোনা শেষ করে গবেষণা করে একসময় তিনি 1000 বার চেষ্টা করার পরে তিনি বাল্ব তৈরি করেছেন। আপনি যদি ফিজিক্সে খুব মেধাবী হন, ম্যাথে খুব ভালো হন,
যদি এখানে ঢাকা ইউনিভার্সিটি অথবা গাজীপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলেন স্যারকে, ডুয়েটে স্যারকে বলেন, স্যার আমি ম্যাথে খুব ভালো পড়াশোনা করি, আমাকে একটু ম্যাথে ভর্তি করে নেন, দেখবেন ইউনিভার্সিটি স্যার আপনাকে পাগল বলবেন যে আপনাকে কখনো নিবে না। আপনার ইচ্ছার মূল্য এখানে নাই। অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে, আপনি একটা পাস করবেন, অটোমেটিকলি একটা চয়েস আসবে, আপনার সেখানে সে সাবজেক্টে আপনাকে ভর্তি হতে হবে। আপনি ভালো কবিতা লেখেন কিন্তু আপনাকে বাংলায় ভর্তি নেবে না, আপনাকে নিবে সমাজবিজ্ঞানে ইউনিভার্সিটি। আমাদের বাংলাদেশে আপনার স্বপ্ন পূরণের জন্য অথবা স্বপ্ন তৈরি হওয়ার জন্য কোন এনভায়রনমেন্ট বর্তমানে বিদ্যমান নাই, এবং এই আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষকও নাই যারা আমাদের স্বপ্ন দেখাতে পারে। আমেরিকায় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তার জীবনের লক্ষ্য ঠিক করে দেওয়া হয়। 3 থেকে 4 বছর বয়স যখন বাচ্চার হয় তারা বুঝতে শিখে কোনটি ভালো কোনটি মন্দ, এদেরকে সমুদ্রে পাড়ে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে উন্মুক্ত পরিবেশে খেলতে দেওয়া হয়। আর সমুদ্রের পাড়ের মধ্যে দেওয়া থাকে ডাক্তারি পড়াশোনার উপকরণ দেওয়া থাকে, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট দেওয়া থাকে, ফুটবল দেওয়া থাকে, বই দেওয়া থাকে। দূর থেকে সাইকেটিক যারা বিশেষজ্ঞ তারা খেয়াল করে বাচ্চাটা কী নিয়ে খেলাধুলা করছে। যে বাচ্চারা অবচেতন মানের জন্য বিষয় নিয়ে খেলাধুলা করছে তখন তার আম্মাকে বলা হয় যে আপনার বাচ্চা ছোটবেলায় থেকেই মেডিকেল নিয়ে আকর্ষণ আছে, তারা অবচেতন মনে তার এদিকে অ্যাডিকশন একটা আছে, আকর্ষণ আছে। আপনি আপনার বাচ্চাকে মেডিকেলে পড়াশোনা করেন তাহলে সেখানে সে ভালো করবে। যে খেলাধুলা করে আপন মনে তাকে সাইকেটিকের পরামর্শ দেয় যে আপনার সন্তানকে আপনি খেলোয়াড় বানাবেন, স্পোর্টসম্যান বানাবেন, সে সেখানে ভালো করবে। এবং সে আলোকেই সেই দেশে বাচ্চাকে নার্সিং করে করে গ্র্যাজুয়ালি সেই জায়গায় নিয়ে আসা হয়। কিন্তু আপনার আমার এরকম কোনো সুযোগ এখানে নাই বাংলাদেশে। এমনও হয়েছে যদি আপনি পরীক্ষাতে A+ না পান, 19 সালে আমরা দেখেছি 7 জন শিক্ষার্থী শুধু A+ কেন পায়নি, আব্বা আমার এত পরিমাণে পড়ার শাসন ছিল, 7 জন সহ্য করতে না পারে আমাদের 7 জন শিক্ষার্থী 19 সালে তারা মৃত্যুবরণ করেছে, আত্মহত্যা বা সুইসাইড করেছে এখানে। যদি আমরা মনে করে থাকি অভিভাবকরা A+ পাওয়া সব কিছু, তাহলে আপনারা ভুল করবেন। এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে HRM MBA করেছি। আমি আমার ক্লাসে দেখেছি আমার 70% বন্ধু কখনো পরীক্ষাতে A+ পায়নি। 70% বন্ধু পরীক্ষাতে কখনো A+ পায় নাই, তারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যান, পরীক্ষাতে A+ পায় নাই কোনো দিন, একটা হিউজ অ্যামাউন্ট শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী এখন পড়াশোনা করছে, রানিং শিক্ষার্থী, তারা কখনো A+ পায় নাই, কিন্তু তারা কয়েকটি কাজ করেছে সেখানে চমৎকার করে। তারা যা পড়েছে একাডেমিকলি সেটাকে মনে রেখেছে, ভালো করে ধারণ করেছে মনের মধ্যে, তারা ভালো করেছে। এই জন্য আমরা দেখেছি আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে জোর করে কালচার চাপিয়ে দেওয়া হয়, তোমাকে A+ পেতেই হবে, তোমার বান্ধবী পেয়েছে তুমি কেন পাবা না, তোমার ফ্রেন্ড পেয়েছে তুমি কেন পাবা না, তোমাকে এটা করতেই হবে, তোমাকে বুয়েটে ভর্তি হতে হবে, নাহলে তোমার ক্যারিয়ার থাকবে না। এভাবে আমাদের মনের ভিতরে ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন যা থাকে এটাকে পরিবার থেকে ধ্বংস করে দেওয়া হয় গ্রাজুয়ালি আস্তে আস্তে। এই জায়গায় আসার আগে আমাদেরকে বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে আমাদের শিক্ষার্থীরা কখনো বিকশিত করতে পারবে না। দেখেন আমি আপনাদেরকে সিম্পলি বলি, আমরা যে কাঠামোতে পড়াশোনা করে বড় হয়েছি সেই কাঠামো পৃথিবীতে কোথাও চালু নাই। ইংরেজরা যখন এখানে 1757 সালে পলাশী যুদ্ধের পরে এখানে স্টেডিয়াম কোম্পানি তারা চালু করলো ব্যবসা করার জন্য, তখন তারা একটা পলিসি চালু করে, এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নাম। অর্থাৎ তুমি পড়াশোনা করবা, তুমি চাকরি পাবা। এখানে গবেষণা, উচ্চ শিক্ষা, ভালো শিক্ষা কোনো সুযোগ ছিল না। এই যে ঢাকা কলেজের নাম আপনারা শুনেছেন, কারমাইকেল কলেজ রংপুর, রাজশাহী কলেজ রাজশাহী, MC কলেজ, BL কলেজ, BM কলেজ, যতগুলো কলেজ আপনারা দেখেছেন, এই কলেজগুলো তৈরি করা হয়েছে আমাদের শিক্ষার জন্য নয়, আমাদেরকে চাকর বানানোর জন্য তৈরি করা হয়েছিল। এবং শুধু তাই না, ইংরেজরা প্রথমে এসে দেখেছিল তারা তাদের জুলুমের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে। তারা দেখে টিপু সুলতান একজন মুসলমান, তারা দেখেছে হাজী শরীয়তুল্লাহকে, তারা দেখেছে মিশরের তিতুমিরকে, তারা দেখেছে তিতুমির কোথায় পড়াশোনা করেছে, তারা মাদ্রাসায় পড়াশোনা করতে একটা, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তখন ইংরেজরা প্ল্যান নিল এই বাংলাদেশে যদি আমরা মুসলমানদের ঘরে গাড়া ভেঙে খেতে যাই, স্টেডিয়াম কোম্পানিদের শাসন করতে যাই, তাহলে সবার আগে মুসলমানদের শিক্ষা যেটা নষ্ট করে দিতে প্ল্যান করে। তখন এই মুসলমানদের সকল কাঠামো তারা বন্ধ করে দিয়ে চালু করলো রাজশাহী কলেজ, ঢাকা কলেজ, কারমাইকেল কলেজ, BL কলেজ, BM কলেজ, MC কলেজ, সব কলেজ। এবং বলা হলো হিন্দু জমিদারদেরকে যে সমস্ত হিন্দু জমিদার এই সমস্ত কলেজ বানাতে পারবে তার ট্যাক্স মুকুব করে দেওয়া হবে। হিন্দু জমিদাররা প্ল্যান করে সেগুলো তৈরি করলো। আর আমাদের শিক্ষার্থী বন্ধুরা কি করলো, স্টেডিয়াম কোম্পানিতে চাকরি দেওয়ার লোভ করে তারা সেখানে চলে আসে। আর আস্তে 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 আমাদের শিক্ষার্থী বন্ধুরা ধর্মীয় শিক্ষা থেকে বেরিয়ে আসে, জ্ঞান বিজ্ঞান থেকে বেরিয়ে আসলো, আস্তে আস্তে আমাদের শুরু হয়ে আসে। এখন দেখবেন সেই কাঠামোকে আমরা এখনো ফলো করি। আমরা স্বপ্ন দেখি যে আমার শিক্ষার্থী বন্ধুরা হবে তারা হবে শেরে বাংলা। আর বর্তমানে শিক্ষা কাঠামো আমরা তৈরি করে এখন শিক্ষার্থী রাতে ঘুমাবেন নাম শরীফ, সকালে বলবে আমি শরীফ না। আমরা তৈরি করতে চাই একজন বড় বিজ্ঞানী। আমি খেয়াল করে দেখি পৃথিবীর যত আবিষ্কার করেছে আমরা, প্রথম চিকিৎসা বিজ্ঞান ইবনে সিনা তৈরি করেছে,
ম্যাথ থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জ্যোতির্বিদ্যা, যত বিজ্ঞান রয়েছে গ্লোবাল গবেষণা সমস্ত তৈরি করা। কিন্তু আমাদের এই মুসলমানদেরকে তারা সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা আমাদেরকে আজকে শরীর থেকে শুরু বানাতে চায়। আমাদের ছেলেরা কানের মধ্যে দূর করতেছে, আমাদের মেয়ে বন্ধুরা প্যান্ট করতেছে শিক্ষা থেকে। এইভাবে আস্তে 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 মুসলমানদের মধ্যে শক্তি যে রয়েছে, হার না মানার শক্তি, এই শক্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে প্যান্ট করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। যার ফলে এই শিক্ষা ব্যবস্থায় আপনি আলটিমেটলি যেমন ভালো লক্ষ্য পাচ্ছেন না, ভালো শিক্ষার্থী হতে পারছেন না একদিকে, সেকেন্ড অফ অল আপনি ভালো মানুষ হতে পারছেন না বাংলাদেশে। আমি যদি আরো আপনাদের ক্লিয়ারলি বলি, ব্রিটিশ আমলে 5টা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, পাকিস্তান আমলে আরো 5টা হয়েছে, এবং বাংলাদেশ তৈরি করে 1971 পরে আরো 7টা প্রতিষ্ঠান প্রায় হচ্ছে আমাদের। শিক্ষা নীতিমালা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এখন পর্যন্ত একটা শিক্ষা নীতিমালা অথবা শিক্ষা কমিশন ভালো শিক্ষা ব্যবস্থা কায়েম করতে পারে না। বর্তমানে বাংলাদেশে 45% বেকার, যাদের সার্টিফিকেট রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছে, সার্টিফিকেট হাতে রয়েছে, এদের মধ্যে 45% বেকার। সার্টিফিকেট নিয়ে চাকরি পাচ্ছে না, সংখ্যাটা কত পাচ্ছে? 100 জনে 50 জন করে বেকার বাংলাদেশে। শুধু তাই না, আরো ভয়াবহ অবস্থা আপনি দেখবেন, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বাংলাদেশে, এদের মধ্যে 26% বেকার। এসএসসি পড়াশোনা করে আর পড়াশোনা কন্টিনিউ করেনি, এই সংখ্যার মধ্যে 26% বেকার। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আর পড়াশোনা করেনি, এদের মধ্যে 28% বেকার। এবং অনার্স পরীক্ষা দিয়েছে বিভিন্ন কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, এদের মধ্যে 34% বেকার। আর মাস্টার্স পড়াশোনা করার পরে 36% বেকার। আপনি দেখেন, এসএসসি পরীক্ষাতে 26% বেকার, মাস্টার্স পরীক্ষাতে কত পার্সেন্ট বেকার? 34% বেকার। শিক্ষার মান যত বেড়েছে, বেকারের হার তত বেশি বেড়েছে। শুধু তাই না, যারা মাস্টার্স কমপ্লিট করে বিশেষ পরীক্ষা দিয়ে বিশেষ ক্যাডার হয়েছে, ইউনিভার্সিটি শিক্ষক হয়েছে, এরা আবার দুর্নীতিগ্রস্ত হয়েছে। বড় বড় পুলিশ অফিসারগুলো, এসপিডিসিরা কানাডাতে, আমেরিকাতে বাসা বানিয়েছে, তারা বেগম পাড়ায় বাড়ি কিনেছে তারা বড় বড়। অর্থাৎ যারা বড় বড় মানুষ হয়েছে, শিক্ষিত হয়েছেন, এরা আবার ইথিক্যাল স্টোর করতে পারেন নাই, মোরালি তারা ডেভেলপ না। যে যত বেশি শিক্ষিত, সে তত বড় বার্তা, সে তত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছে। আপনাদেরকে আমি নিজে দেখেছি, আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি প্রফেসর দিয়েছি, শিক্ষক নিয়োগের বিপরীতে 30 লক্ষ টাকা দিতেন। আমি নামও বলছি, প্রফেসর আব্দুল সুবহান স্যার, ভিডিও হচ্ছে লাইভ, সাথে শুনবেন আমার কথা বলবেন লাইভে, হ্যাঁ দেখতে পাবেন স্যার। স্যার নাম ধরে বলছে, আব্দুল সুবহান স্যারকে আমি নিজে দেখেছি, স্যার প্রত্যেক শিক্ষক নিয়োগের এগেইনস্টে 30 লক্ষ টাকা করে নিয়েছেন। কর্মকর্তা কর্মচারী নিয়োগের এগেইনস্টে 15 লক্ষ টাকা নিয়েছেন। যিনি হবেন আমার স্পিরিচুয়াল লিডার, আমার শিক্ষাগুরু, সেই শিক্ষাগুলো আমাকে শিক্ষাকে উন্নতি করতে হয়, তার কাছ থেকে আমি কি শিখতে পারি? আমাদেরকে যারা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, তারা ভিশনারি নয়, তারা সৎ নয়, যার ফলে আমরা সৎ এবং ভালো মানুষ তৈরি করতে পারছি না। আপনি খেয়াল করে দেখবেন, শিক্ষক যদি এখানে আছেন, আমাদের সকল শিক্ষক মন্ডলী এখানে আছে, দেখেন নিয়মিত হয় কেমন করে, খেয়াল করে দেখবেন আপনি, যিনি ফিজিক্সের ক্লাস নেবেন, তার পরীক্ষা হয় এভাবে: বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত, এটাকে বলা হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা। যিনি বাংলায় ক্লাস নেবেন, তার ক্ষেত্রে আবার সেম পরীক্ষা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত। যিনি ম্যাথ পরীক্ষা নেবেন, ক্লাস নেবেন, তার জন্য আবার সেম পরীক্ষা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত। কিন্তু আপনি কোন দেশে যান, পাশের দেশ শ্রীলঙ্কায় আপনি যান, মালয়েশিয়া আপনি যান, আপনি দেখবেন যিনি ফিজিক্সে পিএইচডি করেছেন, তার স্কুলে ফিজিক্সে ক্লাস নিতে হয়। ক্লাস নিতে হলে আপনাকে পিএইচডি পোস্টডক থাকতে হবে ন্যূনতম, এর বাইরে আপনি কোনো ক্লাস নিতে পারবেন না, এই বিষয়ে আপনি এক্সপার্ট না। আমাদের দেশে শুধুমাত্র নাম দেখি পরীক্ষা একটা নেওয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়। যে শিক্ষকরা নিজেরাই কোয়ালিফাইড না, তারা সেই সাবজেক্টে কখনো কোয়ালিফাইড তৈরি করতে পারবে না, সম্ভব না। ভালো কোর্স না হলে কখনো ভালো প্লেয়ার তৈরি হয় না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে মেন্টরি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ কোরআন নাযিল করেছেন, তুমি সেটা ইনশাআল্লাহ বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু যদি সিদ্ধান্ত নিচ্ছেন, সেখানে আগেই তুমি ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করতে মাঝে মাঝে পরামর্শ দিতে, এই কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীদেরকে মেন্টরিং করেছেন, নবীরা কিন্তু শ্রেষ্ঠ মানুষ হয়েছে। যে শিক্ষকরা যদি আপনার ক্লাস নেবে, তারা যদি শ্রেষ্ঠ শিক্ষক না হয়, তারা কখনো ভালো ছাত্র করতে পারে না, সম্ভব না। কাজে আমাদের শিক্ষা ব্যবস্থা যারা শিক্ষক তৈরি হচ্ছে, তাদের সমস্যার কারণে কিন্তু আলটিমেটলি ভালো শিক্ষা তেমন তৈরি করতে পারছি না, আর বেকার সমস্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এটি একটি বড় আমাদের সংকট। থার্ড অফ অল হলো, আপনার আমাদের কোনো বাজেট নাই, শিক্ষা ব্যবস্থায় কোনো বাজেট নাই। এখানে যারা শিক্ষার্থী আছেন, আমাকে বলতে পারবেন যে আপনার স্কুলে গাজীপুরে একটা ভালো সেমিনার লাইব্রেরি আছে, যেখানে অনেক বিদেশি বই পাওয়া যায়, ইংলিশ বই পাওয়া যায়, আরবি বই পাওয়া যায়, স্পেনিশ বই পাওয়া যায়, জার্মানি ভাষার বই পাওয়া যায়, সেখান থেকে পড়াশোনা করে আপনি বৈধত্ব হচ্ছেন, আপনি কোয়ালিফাইড হচ্ছেন। এমন কি আছে আপনাদের? আছে। লাইব্রেরি নাই, দিস ইজ দ্য প্রশ্ন। লাইব্রেরি নাই, হ্যাঁ, আমার কেন করা হবে? এরপর দেখেন ভালো কেমিস্ট্রি ল্যাব কি আছে, কেমিস্ট্রি ল্যাব,
ফিজিক্সের ল্যাব। আমাদের শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীকে যে ভালো ছাত্র বানানোর জন্য যে ন্যূনতম ক্রাইটেরিয়া প্রয়োজন, এগুলো কখনো শিক্ষা ব্যবস্থা শিক্ষা তারা নিশ্চিত করতে পারে না। যার ফলে আমাদের শিক্ষার্থীদেরকে বাইরে এসে শিক্ষা হয় না। ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ব্যতীত কোনো ফ্যাকাল্টিকে বাংলাদেশ আইডল ফ্যাকাল্টি বলা যায় না, মনে করা হয় না, কারণ এখানে কোনো পড়াশোনা হয় না। আপনি জাপানে যাবেন, জাপান গভর্নমেন্ট আপনাকে বলবে তুমি আইএলটিএস দাও, জিআরই দাও, জিম্যাট দাও, আর্টিকেল বের করো, পাবলিশ করো পত্রিকায়, এরপরে আমরা মনে করি তুমি কোয়ালিফাইড ছাত্র, তারপর তোমাকে আবার নিব আমাদের ইউনিভার্সিটি। বাংলাদেশে পড়াশোনা করে কোনো দেশ আপনাকে এক্সেস দিবে না, কারণ এই সিলেবাসকে এই কাঠামোকে পৃথিবীর কোনো দেশ গ্রহণযোগ্য মনে করে না। থার্ড ক্লাস লেভেলে পড়াশোনা করে। ব্রিটিশরা যখন এসেছিল যে কাঠামো দিয়েছে আমরা এখন সেটা উপলব্ধি করতে পারি না। ব্রিটিশরা কিন্তু অস্ট্রেলিয়াও ছিল, ব্রিটিশরা সিঙ্গাপুরে ছিল, মালয়েশিয়াও ছিল। পৃথিবীর সকল দেশ ব্রিটিশদের কাঠামোকে তারা ভেঙে তুলে নতুন করে কাঠামো তৈরি করেছে, প্র্যাকটিক্যাল শিক্ষা ইন হ্যান্ড তৈরি করেছে। আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম, 7 দিন ছিলাম মালয়েশিয়ার গভর্নমেন্টের নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম, তখন প্রেসিডেন্ট তিনি। তো আনোয়ার ইব্রাহিম তার দেশটাকে চমৎকার করে গঠন করেছে। শুধু তাই না, সেখানে গিয়ে আমি দেখেছি যে এডুকেশন সিস্টেম কি এতটা ডেভেলপ করেছে আপনি চিন্তা করতে পারবেন না। পৃথিবীর সেরা সেরা ইউনিভার্সিটি মালয়েশিয়া এখন রয়েছে। 1971 এর পরে বঙ্গবন্ধু সাহেবকে শেখ মুজিব সাহেবকে ফোন দিয়েছিল মালয়েশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট। ফোন দিয়ে বলেছিলেন যে আমার কিছু লোককে আপনি একটু চাকরি দেন, কারণ মালয়েশিয়াতে অনেক আর্থিক সংকট, আমার লোকেরা না খেয়ে মারা যাচ্ছে। আজ থেকে ঠিক 3 বছর পরে আমরা এখন মালয়েশিয়াকে ফোন দেওয়া শুরু করেছিলাম যে আমার কিছু লোককে আপনি মালয়েশিয়াতে চাকরি দেন, আমার লোকেরা আজকে খেতে পারছে না। কারণ মালয়েশিয়া শুধুমাত্র এডুকেশন সিস্টেমকে তারা ডেভেলপ করেছে, ভালো পড়াশোনা করিয়েছে, গবেষণাগার তৈরি করেছে, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করেছে। মালয়েশিয়া এখন উন্নত কান্ট্রি হয়েছে। দেখবেন কয়েক বছরের মধ্যে মালয়েশিয়া হবে এশিয়ার মধ্যে এগিয়ে হয়েছে। এটা আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু আমরা এখন কিন্তু পারি না। ব্রিটিশ ব্যবস্থাকে মালয়েশিয়ারা ছুড়ে ফেলে দিয়েছে, চাইনিজরা দিয়েছে, অস্ট্রেলিয়া দিয়েছে, সবাই সিঙ্গাপুর দিয়েছে, আমরা এখন কিন্তু পারি না। এই ব্যবস্থা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আগামী দিনে আমরা কখনো ভালো শিক্ষার্থী তৈরি করতে পারবো না, ভালো জাতি তৈরি করতে পারবো না। এই জন্য ইসলামী ছাত্র শিক্ষা উদ্যোগ নিয়েছে। এই মাসে দেখবেন আমরা কর্মসূচি একটা নিয়েছি, 30 দফা প্রস্তাবনা শিবির গভর্নমেন্টকে দেবে, ইন্টার গভর্নমেন্টের প্রধানকে দেওয়া হবে। এগুলো এক্সিকিউট করার জন্য আমরা গভর্নমেন্টকে চাপ দেব। এগুলো যদি মানা হয়, ফলো করা হয়, আগামী 10 থেকে 15 বছর পরে বাংলাদেশের অবস্থা রেডিক্যালি চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আমাদের এটা সবাই ফিল করে, এটা সবাই জানে, এগুলো করা দরকার, সবাই জানে এই কাজগুলো করা উচিত। কিন্তু নিজের পকেটের স্বার্থে আর ক্ষমতার লোভে কেউ কখনো চায় না আমার সন্তানেরা ডেভেলপ শিক্ষিত হয়ে যাবে। এই স্বার্থবাস পলিটিশিয়ানদের কারণে আর কিছু আমাদের এখানে বড় সমস্যা তৈরি হয়েছে। এখানে আমাদের বক্সির স্যার ভালো করে জানেন, যারা সচিব রয়েছেন বাংলাদেশে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে তার সাথে ভালো বলতে পারবেন। এই সচিবদের কারণে কিন্তু আমাদের কাজ করতে হয় না, তারা আটকে রাখে। তা আমরা আগামী দিনে এমন সচিব তৈরি করবো, এমন সন্তান তৈরি করবো যারা প্রত্যেকটি কাঠামো নিয়ে চিন্তা করবে, দেশকে আস্তে আস্তে এগিয়ে দেবে ইনশাআল্লাহ। এমন সন্তান আমরা তৈরি করতে চাই। ইসলামী ছাত্র শিবির সেগুলো কাজ করে যাচ্ছে। সম্মিলিত অভিভাবক আমি বলতে চাই, দেখেন বাংলাদেশে অনেকগুলো সমস্যা আছে, পৃথিবীর সব দেশের সমস্যা রয়েছে, কিন্তু আমাদের দেশে শুধুমাত্র কিছু তাদের কারণে আমরা হতে পারছি না। আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন আমাকে স্বপ্ন দেখে না, আমার জন্য বাজেট রাখে না, আমাকে ভালো কিছু সহযোগিতা করছে না, আমার কোনো স্বপ্ন পূরণে সরকারের পক্ষ থেকে কোনো হেল্প নাই, কিন্তু এর বাইরে আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে সবকিছু ভালো করেছে, তারা প্রচুর পরিশ্রম করার মাধ্যমে আমাদের ভাইরা ভালো করছে। বাইরের দেশে আমরা দেখেছি ছাত্র শিবিরের অসংখ্য ভাইরা দেখেছি পড়াশোনা করছে, আমরা দেখেছি আমাদের ভাইরা অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ। তারা কয়েকটা কাজ করে। আমি বলতে চাই এদেশের শিক্ষা ব্যবস্থা আপনি সহযোগিতা করুক আর না করুক, কিন্তু আপনি কয়েকটা কাজ করবেন এইচএসসি পরীক্ষার পরে। দেখুন এই কাজগুলো আপনার মধ্যে থাকলে কোয়ালিটি গ্রুপ আপনি যে কোনো জায়গায় ভালো চ্যালেঞ্জেস করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে ইউ হ্যাভ টু বি qualified in academic sector. You have to earn the academic excellence. আপনাকে academic excellence হতে হবে। It doesn't mean that you have to got GPA 5 in every examination. এটা মানে তাই না যে প্রত্যেক পরীক্ষা আপনি পাস করতে হবে, but you have to know the core academic features of the subject. প্রত্যেক সাবজেক্টে ভালো ভালো জ্ঞান আপনার থাকতে হবে। ফিজিক্স আমাকে কি শেখায়, ভূগোলের বেসিক গুলো সাবজেক্টে কি, এই বাংলা বই থেকে মূলত কি শিখেছি, এই জ্ঞান যদি আপনার মধ্যে থাকে তাহলে আগামী দিনে আপনি ইউনিভার্সিটি ভর্তি হতে পারবেন। সেকেন্ড ইস্যু হলো আপনাকে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে। ভালো কলেজ মানুষকে ভালো স্বপ্ন দেখায়। আপনি ভালো কলেজে ভর্তি হতে দেখবেন আপনার সাবেক ভাইরা বুয়েটে পড়াশোনা করছে, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে, মেডিকেলে পড়াশোনা করে, ওয়েট চুয়েট পড়াশোনা করে, ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করে।
আপনার স্বপ্নটা আজকে বড় হয়ে যাবে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম তখন অ্যালামনাই একটা প্রোগ্রাম হয়, অ্যালামনাই সাবেক ভাইদের নিয়ে প্রোগ্রাম একটা হয়। সেখানে গিয়ে আমি দেখেছিলাম যে আমাদের ডিপার্টমেন্টে বড় ভাই অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। গাজীপুরে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বড় বড় ডিপার্টমেন্টে আমাদের ভাই চাকরি করছে। অনেকে গার্মেন্টসের মালিক আমি দেখেছি, আমি পুলিশের এসপিকে দেখেছি আমাদের ডিপার্টমেন্টের ভাই। আমি দেখেছি পলিটিশিয়ান পার্সনকে আমি দেখেছি। এন্ড্রু কিশোর নাম গাইতেন না গায়ক, তিনি আমাদের ডিপার্টমেন্টে বড় ভাই আমি দেখেছি। রামানন্দের মালিক বর্তমানে ডাইন বাইক যারা বাইক এই বাইক হাফিজুর রহমান তিনি আমাদের ডিপার্টমেন্টে বড় ভাই। ইউনিভার্সিটি ভর্তি হয়ে আমি দেখেছি যে আমাদের বড় ভাইয়ের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আছে, দেশে বিদেশে সব জায়গায় গভর্নমেন্টে। তখন আমার মধ্যে মেডিকেল চেঞ্জ আসছে যে আমাকে ভালো কিছু হতে হবে। কাজে আপনি যদি একটা ভালো কলেজে ভর্তি হতে পারেন, এই ভালো কলেজে আপনাকে ভালো ইউনিভার্সিটি ভর্তি করে দেবে। এই জন্য শর্ট টার্ম টার্গেট এখন হওয়া দরকার বর্তমানে এখন যে আপনি একটা সবার আগে ভালো কলেজে ভর্তি করবেন। এই ভালো কলেজে ভর্তি হতে পারলে দেখবেন আগামী দিনে ভালো চ্যালেঞ্জ হিসেবে আপনার খুব বেশি সহজ হবে। দুই নম্বর বিষয় আমি বলতে চাচ্ছি হচ্ছে আপনাকে একাডেমিকলি এক্সিলেন্ট অবশ্যই হতে হবে। অবশ্যই এ প্লাস পাইতে হবে না আমি এমনটা বলি নাই, এ প্লাস পাওয়ার গুরুত্ব আছে। ভালো রেজাল্ট আপনাকে অবশ্যই করতে হবে। এইচএসসিতে আপনাকে এ প্লাস পেতে হবে সামনে পরীক্ষায়। কারণ হিসেবে আমি দেখি আমরা যখন চাকরি ভেবেতে যাই তখন আমাদের সিভিগুলো নেওয়া হয়। সিভিগুলো সঠিক বা বাছাই করা হয় কেমন করে জানেন? রেজাল্টের ভিত্তিতে। The people short the CV, they don't know how smart you are, how smart you can speak, your gesture, your use of body language, the other thing. তারা কোনো কিছু জানে না আপনি কেমন। তারা শুধুমাত্র দেখে আপনার সিভিতে আপনার রেজাল্টের কতটুকু আছে। There is a common concept in every corporate level. The boy starting result in examination, if he get a chance in my company, he will also take care of it. তারা মনে করে যে ছেলেটা পরীক্ষাতে অনেক কষ্ট করে প্লাস পেয়েছে তাকে আমি চাকরি দিলে সে আমার কোম্পানিতে আবার পরিশ্রম করবে। এটা কমন কনসেপ্ট। এই জন্য যখন 5 লক্ষ সিভি জমা হয় সেখান থেকে দেখি কার রেজাল্ট ভালো, রেজাল্ট ভালো লাগবে সব ফেলে দেওয়া হয়, সেখান থেকে আবার ভাইবা নেওয়া হয়, সেখান থেকে বাছাই করা হয়। প্রাথমিকভাবে যে কোনো পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে হলে ভালো বাছাই করতে হলে আপনাকে ভালো রেজাল্ট প্রয়োজন রাখতে হবে। এই জন্য প্রত্যেক পরীক্ষায় এ প্লাস পাওয়া জরুরি, না পেলে কোনো অসুবিধা নাই। পেলে আপনি আগামী পরীক্ষাতে ভালো করতে পারবেন, চাকরি কম্পিটিশনে ভালো এগিয়ে যাবেন। সেকেন্ড অফার হলো বর্তমানে যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিকেশন স্কিল, যোগাযোগের দক্ষতা। এটাকে আমি বলি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ভাষাগত দক্ষতা আমরা বলতে পারি। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আগে যখন শায়েস্তা খান ছিলেন বাংলাদেশে, ওনার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, 6 পয়সায় খাসি কিনে পাওয়া যেত, হালি হালি ইলিশ কিনে পাওয়া যেত 1 পয়সা দিয়ে। তো শায়েস্তা আমলে তিনি যখন অসুস্থ শায়েস্তা খানের তার আমলে ফ্রান্সিস নামে একজন ব্যবসায়ী বাংলাদেশে আসছে তার মেয়েকে দেখার জন্য, তার মেয়ে নিয়ে আসছে। তিনি এসে একটা মন্তব্য করেছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হলো সমরকম, ভালো শহর সমরকম, দ্বিতীয় হচ্ছে ঢাকা। এত কম টাকা, এত উন্নত জীবন ব্যবস্থা, এত ভালো পড়াশোনা পৃথিবীর বুকে নাই। সে সময় বাংলাদেশের লোকেরা 3 থেকে 4টি ভাষা কথা বলতে পারতেন। ফার্সি বলতে পারতেন তারা, উর্দু বলতে পারতেন তারা, ইংরেজি, আরবি এবং বাংলা, মোট 5টি ভাষা কথা বলতে পারতেন বাংলাদেশে। বুঝতে পারতেছেন? 5টি ভাষার বই পড়তে পারতেন আমাদের বন্ধুরা, আমার দাদারা। 5টি ভাষা তিনি জ্ঞান অর্জন করতে পারতেন। পৃথিবীতে যদি কেউ জ্ঞানী হতে চায় তাহলে তাকে জানতে হবে কালচারাল ডাইভার্সিটি। আর এটা জানতে হলে অবশ্যই আপনাকে অনেকগুলো বই পড়তে হবে, বিভিন্ন ভাষা। পৃথিবীর সকল বই, সকল জ্ঞান এক ভাষায় পাওয়া যায় না। পৃথিবীর সকল জ্ঞানের বই বাংলায় লেখা হয় না, অন্যান্য ভাষা আপনাকে জানতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থার কথা আমরা দেখেছি যে আরো কয়েকশো বছর আগে যেটা আমাদের ছিল সেই জায়গা থেকে আমরা পিছনে চলে আসি। এখন মাত্র আমরা একটা ভাষা কথা বলতে পারি। ছাত্র শিবিরের প্রোগ্রামে আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ছাত্র শিবিরের জেলা শাখা সভাপতি ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।